এসে গেছি। একটু দেরি হলেও আমি কিন্তু এসেছি। আর আমি আপনাদের কথা দিয়েছিলাম মেঘালয় ট্যুর প্ল্যানটা অবশ্যই আপনাদের দেব। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছু ট্রেনের ডিটেলস, আপনারা কিভাবে শিলং যেতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি কিন্তু মেঘালয়ের আইটিনারিটা পুরোটাই আপনাদের সাথে খুব সকাল সকালে গুয়াহাটি স্টেশনে পৌঁছে গিয়েছিল। আর আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো সেই জন্য আমরা কোথা থেকে গাড়ি বুক করেছিলাম সেই ডিটেলস অবশ্যই আমি আপনাদের এই ভিডিওতে দেবো, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো আমরা ঠিক করেছিলাম ডে 1-এ, মানে ওদিনকে আমাদের ট্যুর প্ল্যানটা শুরু হয়ে গেছিলো। তো আমরা শিলং যাওয়ার পথেই কিন্তু আমরা কিছু স্পটস কভার করে নিয়েছিলাম। আমাদের মেঘালয় ট্যুর প্ল্যানটা 4 দিন 3 রাত্রের ছিল। ডে 1 মানে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে আমরা 3টে স্পট কভার করেছিলাম। 1 হচ্ছে উমিয়াম লেক, নাম্বার 2 এলিফ্যান্ট ফলস, নাম্বার 3 হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। প্রথমেই আসছে উমিয়াম লেক। এখানে দু ধরনের বোটিং আছে, একটা হচ্ছে অ্যানাকন্ডা আর একটা হচ্ছে স্পিড বোট। অ্যানাকন্ডাতে 10 জন প্যাসেঞ্জার থাকবে, যার ভাড়া হচ্ছে 1,500 টাকা। আর স্পিড বোটিংয়ে হচ্ছে 3 জন পার্সনের জন্য মাত্র কিন্তু 600 টাকা। আপনাকে দুটোই কিন্তু 5 মিনিট পুরো উমিয়াম লেকটা আপনাকে ঘুরিয়ে দেবে। নেক্সট স্পট হচ্ছে এলিফ্যান্ট ফলস। এটাও কিন্তু শিলংয়ের সব থেকে মেন আকর্ষণ, খুবই সুন্দর ফলসটা। আর সব থেকে বড় ব্যাপার হলো আপনাকে কিন্তু এলিফ্যান্ট ফলসটা দেখতে গেলে ওপর থেকে অনেকটা নিচে নামতে হবে, অনেকটা ট্রেক করতে হবে আপনাকে। আর তবেই কিন্তু আপনি পুরো ফলসটা ভিউটা দেখতে পাবেন। আর চারিদিকটা সত্যি খুব সুন্দর। আমাদের নেক্সট স্পট ছিল এয়ারফোর্স মিউজিয়াম, যেটা কিন্তু ডে 1-এর লাস্ট স্পট ছিল। ডে 2 এ আমাদের যে স্পটগুলো ছিল সেগুলো হচ্ছে লেইটলাম ক্যানিয়ন, গার্ডেন অফ কেভস অ্যান্ড আরোয়া কেভ। এই 3টে স্পট কভার করে আমরা চেরাপুঞ্জির জন্য ওই দিন বেরিয়ে গেছিলাম। প্রথমেই আসছে লেইটলাম ক্যানিয়ন। খুব সুন্দর এখানে একটা ভিউ আপনারা দেখতে পাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হওয়ার চান্সেস থাকে তাহলে কিন্তু এত সুন্দর গ্রিনারি যে ভিউটা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে যথেষ্ট রোদ ঝলমলে আকাশ ছিল বলেই কিন্তু আমরা এত সুন্দর পরিষ্কার মানে ভিউটা দেখতে পেয়েছিলাম। সেকেন্ড স্পট আসছে গার্ডেন অফ কেভস। আচ্ছা, গার্ডেন অফ কেভসে আপনার দেখতে গেলে আপনাদের প্রথমে এন্ট্রি ফি দিয়ে নিতে হবে। এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা পার হেড আর বাচ্চাদের জন্য 50 টাকা, কিন্তু সেটা বিলো 12 ইয়ার্স। আর 12 ইয়ার্স থেকে কিন্তু আপনাকে সেটা 100 রুপিসই দিতে হবে। আচ্ছা, গার্ডেন অফ কেভসে হচ্ছে অনেকগুলো কেভস আছে বিভিন্ন আলাদা আলাদা নাম নিয়ে। তো আপনাদের এইটা ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তো আপনাদের এখানে সময় যাবেই যাবে। আচ্ছা, এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যে ট্রাভেলারের গাড়ি বুক করেছিলাম সেটা হচ্ছে আমাদের গুয়াহাটিতে পিক আপ করা থেকে আমাদের পুরো ট্যুরটা প্ল্যানের শেষে গুয়াহাটি ড্রপ পর্যন্ত আমরা কিন্তু গাড়ি বুক করেছিলাম। আর সেটার নাম হচ্ছে দ্য প্যালেন কুইন। 6003747123 এই নাম্বারটা আমি দেখুন সামনে ভিডিওতেও দিয়ে দিয়েছি, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এনারা কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসেই কিন্তু আপনাদের ঘোরাবে। থার্ড হচ্ছে আরোয়া কেভ। আরোয়া কেভ পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি একটু বিকেলই হয়ে গেছিল। তো এখানেও ঢোকার জন্য কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 50 টাকা পার পার্সন আর চিলড্রেনদের জন্য 10 টাকা। এখানে কোনো বয়সের কোনো লিমিট নেই। আচ্ছা, আরোয়া কেভ সম্পর্কে বলি, তো এই কেভটা কিন্তু একটু বেশি দুর্গম। তো এখানে খুব সাবধানে একটু যেতে হবে। আর যদি আপনার সাথে বয়স্ক মানুষ থাকে তাহলে তো অবশ্যই সাবধানে নিয়ে যাবেন তাদের। আচ্ছা, লেইটলাম ক্যানিয়ন দেখে কিন্তু আমরা শিলং থেকে বেরিয়ে এসেছিলাম চেরাপুঞ্জির দিকে। এবার চেরাপুঞ্জিতে কিন্তু আপনার এই আরোয়া কেভস এবং গার্ডেন অফ কেভসটা এই দুটো স্পট কিন্তু চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়েছিল। আর আমরা ডে 2-তে এই দিনকে কিন্তু আমরা চেরাপুঞ্জিতে স্টে করেছিলাম। ডে 3-তে মানে চেরাপুঞ্জিতে আমরা ফার্স্ট স্পট দেখেছিলাম মৌসওয়ামি কেভ, লিংসায়ার ওয়াটারফল, 7 সিস্টার ফলস অ্যান্ড নো কালিকাই ফলস।
প্রথমেই আছে মাউসওয়ামি কেভ। আচ্ছা, মাউসওয়ামি কেভে ঢোকার জন্য কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। অ্যাডাল্টদের জন্য 30 পার হেড অ্যান্ড চিলড্রেন্সের জন্য 10 রুপিস পার হেড। নেক্সট স্পট হচ্ছে সেভেন সিস্টার ফলস। আচ্ছা, সেভেন সিস্টার ফলস মানে 7টা ক্যানিয়ন, তার মাঝখান দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই সময় জলটা দেখতে পাইনি, মেবি শুকিয়ে গেছিল। তো এই ফলসটা মোটামুটি বৃষ্টি টিষ্টি হলে তাহলে কিন্তু আপনারা এই জলটা দেখতে পাবেন। নেক্সট আসছে লিংশার ওয়াটারফল। এখানেও কিন্তু ঢোকার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, সেটা হচ্ছে 30 পার হেড। আর এটাও কিন্তু অনেকটাই ট্রেক করে আপনাকে নিচে নামতে হবে। আচ্ছা, এই ওয়াটারফলসে কিন্তু স্নান করার ব্যবস্থা আছে, ইভেন চেঞ্জিং রুমের অ্যাভেলেবিলিটিও এখানে আছে। আপনি এখানে পয়সা দিয়ে কিন্তু চেঞ্জিং রুম আপনারা ইউজ করতে পারেন। আর এখানকার জলটা কিন্তু সত্যি খুব স্বচ্ছ এবং পরিষ্কার, এখানে স্নান করলে কোনো প্রবলেমই নেই। আর জলটা পুরো সবুজ, হালকা সবুজ রঙের, দেখেও খুব ভালো লাগবে। আর জলটা সত্যি কথা মানে খুবই ঠান্ডা। তো এখানে অনেকেই দেখছিলাম স্নান করছিল, আর এখানে কিন্তু লাইফ জ্যাকেটও প্রোভাইড করবে। তো এখানে এমনি কোনো রিস্কেরও কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে স্পট হচ্ছে নো কালিকাই ফলস, এটাও একটা ওয়াটারফলস। তো আপনাদের বলে রাখি, আমরা এই দিনকে তো চেরাপুঞ্জি ছিলাম, তো চেরাপুঞ্জির ফার্স্ট স্পট কিন্তু নো কালিকাই ফলসই। আমি এখানে ভিডিওতে পরে দিয়েছি, কিন্তু এটাই আপনাকে গাইডরা কিন্তু এটাই আপনাকে ফার্স্টেই দেখাবে, নো কালিকাই ফলসটা। তারপরে আমরা লাস্ট স্পট কভার করে আমরা কিন্তু মাউলিলংয়ের জন্য বেরিয়ে গেছিলাম। মাউলিলং হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো আমরা সেই দিনকে নাইট স্টে করেছিলাম মাউলিলংয়ে। ডে 4 মাউলিলংয়ে সানরাইজ দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম লিভিং রুট বিচ দেখার জন্য। লাস্ট ডেতে আমাদের দুটো স্পট ছিল, একটা হচ্ছে লিভিং রুট বিচ আর একটা হচ্ছে ডাউকি রিভার। তো লিভিং রুট বিচে কিন্তু এন্ট্রি করতে গেলে পার হেড 40 রুপিস নিয়েছে। আর এখানে খুব একটা বেশি ট্রেক করে আপনাকে নিচে নামতে হবে না। এটা বেসিক্যালি দুটো গাছের শিকড় দিয়ে ন্যাচারালি একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, কি সুন্দর, দেখেও আপনার খুব ভালো লাগবে। আর এখানে লিভিং রুট বিচ দেখার পর আমরা কিন্তু ডাউকির জন্য রওনা দিয়েছিলাম। মাঝপথে আপনারা একটা দারুণ জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে বাংলাদেশের বর্ডারটা খুবই কাছে, মানে এপার আর ওপার। ওখানে আর্মিরা ওখানে গার্ড দেওয়া আছে। এই যে জালটা দেখছেন, এই দরজাটা ঠিক ওই পাশটা কিন্তু বাংলাদেশ, আর এই পাশটা কিন্তু ইন্ডিয়া। মানে ওখানে দেখা যাচ্ছে যে ওখানে চাষবাসও চলছে, গরু চড়ে বেড়াচ্ছে। তো এইটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আপনারা করবেন ডাউকি যাওয়ার পথে। লাস্ট স্পট হচ্ছে ডাউকি রিভার। আর ডাউকি রিভারের পুরো এরিয়াটা কিন্তু যথেষ্ট সুন্দর। পুরো মানে রাস্তাটা আপনার পুরো নারকেল গাছ ভর্তি, পুরো নারকেল গাছ ভর্তি। আর এখানকার যে জলটা পুরো সবুজ, না গেলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর। আর জলের তলাটা কিন্তু খুবই পরিষ্কার। এই ডাউকি জায়গাটাতে কিন্তু অনেক দোকানপত্র আছে, খাবার দাবারের দোকান আছে, বেসিক্যালি বেশি খাবার দাবারেরই দোকান আছে। আর আপনি মানে ওখান থেকে এই ডাউকিতে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, আপনারা বোটিংও করতে পারবেন। বোটিং করে পুরো আমরা এখানে বোটিং করেছিলাম, এবং আমাদের বোটিং এ নিয়েছিল পার বোট 800। আমাদের দুটো বোট করতে হয়েছিল, অ্যান্ড বোটে কিন্তু 3 জন করে মানুষ বসতে পারবে। তো এই বোটিং করে কিন্তু পুরো ডাউকি রিভারটা আপনারা ঘুরতে পারবেন। খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না। ডাউকি রিভার ভ্রমণের সাথে সাথেই আমাদের শেষ হচ্ছে মেঘালয় ট্যুর প্ল্যানটা। এরপরেই সেই দিনকে আমরা ডাউকি রিভার দেখে ওখান থেকে খাওয়া দাওয়া করে গুয়াহাটির জন্য বেরিয়ে গেছিলাম। ওখান থেকে 6 থেকে 7 ঘন্টার রাস্তা। গুয়াহাটিতে ওই দিনকে রাত্রেই আমাদের ট্রেন ছিল। তো অবশ্যই মেঘালয় ট্যুর প্ল্যানটা বা আইটিনারিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি আনতে চলেছি আমরা কোন কোন হোটেলে ছিলাম, বা শিলংয়ে কোন কোন হোটেলে আপনারা থাকতে পারেন, আমরা চেরাপুঞ্জিতেই বা কোন কোন হোটেলে থাকতে পারেন, সেই সব হোটেলের ডিটেলস কিন্তু